হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আজকের বিষয় টেন্স অ্যাসপেক্ট এবং সিম্পল প্রেজেন্ট। ইংলিশ ভাষা সবার জানা দরকার, সেটা জরুরি আরও চাকরি পাওয়ার ক্ষেত্রে। ইংলিশ ভাষার সঠিক জ্ঞান সহজ পদ্ধতিতে পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে। যে কোনো ল্যাঙ্গুয়েজে ভার্ব একটা প্রধান শব্দ, তাই ভার্বকে জানা খুব প্রয়োজন। ভার্বের বৈশিষ্ট্য আমি এখানে আলোচনা করবো এই ভিডিওতে। ভার্বের দুটো বৈশিষ্ট্য, একটা হলো টেন্স আর একটা হলো অ্যাসপেক্ট। ভার্বের টেন্স হচ্ছে ভার্ব কখন হয়, আর ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে ভার্ব কিভাবে হয়। অর্থাৎ কোনো কাজ কখন হয় সেটাকে টেন্স বলছি, আর কোনো কাজ কিভাবে হয় সেটাকে অ্যাসপেক্ট বলছি। এখানে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা। টেন্স হলো ভার্ব এর সময়, অর্থাৎ কোনো কাজ কখন হয়, কোনো কাজ কখন হয়। টেন্স হলো ভার্বের সময়, অর্থাৎ কোনো কাজ কখন হয়। অ্যাসপেক্ট হলো ভার্ব এর ধরন, ভার্বের ধরন, অর্থাৎ কোনো কাজ কিভাবে হয়। তাহলে আমি দুটো জিনিস বুঝে গেলাম, টেন্স এবং অ্যাসপেক্ট। টেন্স হলো ভার্বের সময়, অর্থাৎ কোনো কাজ কখন হয়, আর অ্যাসপেক্ট হলো ভার্বের ধরন, অর্থাৎ কোনো কাজ কিভাবে হয়। একইভাবে ভার্বের অ্যাসপেক্ট দু ধরনের, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস অ্যাসপেক্ট এবং পারফেক্ট অ্যাসপেক্ট। এখানে আমরা দেখে নিই টেন্স আমি কি কি বলেছি, দু ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট, আর অ্যাসপেক্ট হলো প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস এবং পারফেক্ট। এইবারে আমি টেন্স আর অ্যাসপেক্টকে যদি মিশিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমরা টোটাল 8টা টেন্স এখান থেকে পাবো। আর ফিউচার, যেটা ফিউচার অ্যাকচুয়ালি ফিউচার টেন্স বলে কোনো টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখা যায় না। ফিউচার টেন্সকে আমরা বিভিন্ন রকম ভাবে প্রকাশ করি, এবং সেটাকে প্রকাশ করার জন্য আমরা মোডাল ভার্বের সাহায্য নিই, না হলে অন্য টেন্সের সাহায্য নিই। এবারে আসি সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টকে আমি দুভাবে দেখাবো। প্রথমে আমি দেখাবো সিম্পল প্রেজেন্টকে কিভাবে বুঝতে হয়, আর দ্বিতীয় দেখাবো সিম্পল প্রেজেন্টকে কিভাবে আমরা চিনব উচ্চারণের মাত্রা দিয়ে। তাহলে শুরু করা যাক। সিম্পল প্রেজেন্টকে আমরা 6 রকম ভাবে বুঝতে পারি, অর্থাৎ 6টা উপায় আছে যে উপায়ের মাধ্যমে আমরা সিম্পল প্রেজেন্টকে খুব সহজে বুঝে যেতে পারি। 1 নম্বর উপায় হলো, কোনো ঘটনা বা কোনো কাজ যদি সেটা ইটারনাল হয়। নাম্বার 1, ইটারনাল। ইটারনাল কি বলবো, ট্রুথ। ইটারনাল ট্রুথ অর্থাৎ চিরসত্য ঘটনা। চিরসত্য ঘটনা, চিরসত্য ঘটনা যাই হোক না, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে সবসময় লিখব। যেমন আমি যদি বলি যে, এক্সাম্পল দিচ্ছি আমি, স্টার shines at night. Star shine at night. এটা হলো একটা চিরসত্য ঘটনা, তাহলে এটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখব। এর বাংলা মানেটা কি, তারারা রাত্রে আলো দেয়। তারারা রাত্রে আলো দেয়, এটা একটা চিরসত্য ঘটনা, তাই এটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখলাম। তো এরকম চিরসত্য ঘটনা যত আছে সেগুলোকে সব সিম্পল প্রেজেন্টে আমরা লিখতে পারি, বা সিম্পল প্রেজেন্টে লেখা দরকার। নাম্বার 2, পার্মানেন্ট অ্যাকশন। পার্মানেন্ট অ্যাকশন বা পার্মানেন্ট নেচার। পার্মানেন্ট অ্যাকশন বা পার্মানেন্ট নেচার মানে হচ্ছে স্থায়ী কোনো কাজ বা স্থায়ী কোনো স্বভাব। স্থায়ী কোনো কাজ বা স্থায়ী কোনো স্বভাব, এটাকে আমরা পার্মানেন্ট অ্যাকশন বা পার্মানেন্ট নেচার বলছি। এই ধরনের কোনো অ্যাকশন যখনই হবে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখব, সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব।
এর এক্সাম্পল কিরকম হতে পারে? এর এক্সাম্পল ধরা যাক আমি বললাম যে উই লিভ ইন ইন্ডিয়া, উই লিভ ইন ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াতে থাকি। এটা একটা পার্মানেন্ট অ্যাকশন, সো এটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখলাম, সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করলাম। একইভাবে আমরা আরো বলতে পারি, ধরা যাক বললাম উই সি উইথ আওয়ার আইস, উই সি উইথ আওয়ার আইস, আমরা আমাদের চোখ দিয়ে দেখি। এটাও একটা পার্মানেন্ট অ্যাকশন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, কিভাবে ট্রান্সলেট করব? সিম্পল প্রেজেন্ট দিয়ে ট্রান্সলেট করব। তো পার্মানেন্ট অ্যাকশন বা নেচার হলে আমরা সবসময় সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে। নাম্বার থ্রি হলো হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন মানে কোনো অভ্যাসগত যে কাজ। আমাদের সবারই কিছু কিছু অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো অর্থ হলো আমরা সেই কাজটা রোজ করি। সিম্পল প্রেজেন্টকে সহজভাবে বুঝতে গেলে এটাই বলা যায় যে যে কাজ রোজ হয় সেটাই সিম্পল প্রেজেন্ট। তাহলে হ্যাবিচুয়াল অ্যাকশনও এরকমই একটা কাজ যেটা আমরা রোজ করি। এরকম কি কাজ? ধরা যাক আমি বললাম, ধরো কেউ দেরিতে আসে, তার এটা স্বভাবের মধ্যে বা তার এটা হ্যাবিটের মধ্যে, তাহলে আমরা যদি বলি এরকম, জন কামস late in the class, জন কামস লেট ইন দ্য ক্লাস, জন ক্লাসে দেরিতে আসে। তাহলে এটা জনের একটা হ্যাবিট, তাহলে এটাকে আমরা ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে সিম্পল প্রেজেন্টে। তাহলে সিম্পল প্রেজেন্টে আমরা কখন ট্রান্সলেট করব বাংলা থেকে ইংলিশে, সেটা আমরা এই পদ্ধতি অনুসারে, যদি সেটা চিরসত্য হয় তাহলে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব। যদি সেটা পার্মানেন্ট অ্যাকশন বা নেচার হয়, মানে কোনো একটা স্বভাব বা স্থায়ী কোনো কাজ, তাহলেও সেটাকে সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব। একইভাবে যদি কোনো অভ্যাসের কাজ হয় তাহলে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব। এবার আসছি 4 নম্বর প্রসেস, যার মাধ্যমে আমরা সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব। 4 নম্বর পদ্ধতি বা 4 নম্বর উপায়ে আমরা বাংলা থেকে সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব, সেটা হচ্ছে কোনো কাজ আগে থেকে ঠিক করা যদি থাকে, কোনো কাজ আগে থেকে যদি ঠিক করা থাকে, কোনো কাজ আগে থেকে যদি ঠিক করা থাকে, কখন হবে তাহলে সেটাকে সিম্পল প্রেজেন্টে আমরা ট্রান্সলেট করব। তাহলে সেটাকে সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব। কোনো কাজ আগে থেকে যদি ঠিক করা থাকে কখন হবে, তাহলে সেটাকে সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে, মানে এটাকে আমরা অনেকটা সিম্পল প্রেজেন্ট ইউজড ইন ফিউচার, সিম্পল প্রেজেন্ট ইউজড ইন ফিউচার। এক্সাম্পল কিরকম হবে? যেমন ধরো বললাম, দি ট্রেন লিভস at 8 p.m. The train leaves at 8 p.m. মানে এটা আগে থেকেই ঠিক করা আছে যে ট্রেনটা 8টায় ছাড়বে, অতএব আমরা এটাকে সিম্পল প্রেজেন্টে লিখবো, দ্য ট্রেন লিভস at 8 p.m. মানে ট্রেন 8টায় ছাড়বে। এখানে মিনিংটা ভবিষ্যৎ মানে ফিউচার একটা মিনিং দিচ্ছে, কিন্তু এটাকে আমরা সিম্পল প্রেজেন্টেই লিখবো। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? কোনো কাজ আগে থেকে যদি ঠিক করা থাকে তাহলে সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখবো এবং মিনিংটা হবে ফিউচার। এটা হলো আমার 4 নম্বর পদ্ধতি, যার মাধ্যমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করতে পারি। এবার আসছি 5 নম্বর পদ্ধতি, যার মাধ্যমে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করতে পারবো।
তো আমি এরকম ভাবে 6টা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে সিম্পল প্রেজেন্টকে আমরা ব্যবহার করতে পারবো। নাম্বার 5, হিস্টোরিক্যাল প্রেজেন্ট। হিস্টোরিক্যাল প্রেজেন্ট। হিস্টোরিক্যাল প্রেজেন্ট মানে ঐতিহাসিক বর্তমান, যেটাকে বাংলায় বলা হচ্ছে। ঐতিহাসিক বর্তমান মানে অতীতের কোনো ঘটনাকে আমরা আমাদের লেখার পদ্ধতিতে লিখবো তখন সেটাকে সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করব। এটা আমাদের ন্যারেটিভ রাইটিং স্টাইলের মধ্যে পড়ে। এইরকম ভাবে লেখকরা তাদের বর্ণনা দিয়ে থাকে। হিস্টোরিক্যাল প্রেজেন্টের এক্সাম্পল বা ঐতিহাসিক বর্তমানের এক্সাম্পল হচ্ছে, ধরে যাক বললাম আকবর রিকোয়েস্ট বীরবল to solve the problem. আকবর রিকোয়েস্ট বীরবল টু সলভ দি প্রবলেম। এখানে ঘটনাটা অতীতে, কিন্তু এটাকে আমরা প্রেজেন্টে লিখলাম, সিম্পল প্রেজেন্টে লিখলাম। এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্টের একটা বিশেষ ক্যারেক্টারিস্টিক্স, যেটার মাধ্যমে আমরা ঐতিহাসিক কোনো ঘটনাকে সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করতে পারি। এটা হলো 5 নম্বর পদ্ধতি, এর মাধ্যমে আমরা সিম্পল প্রেজেন্টকে লিখলাম। এবারে আসছি 6 নম্বর। 6 নম্বরে বলা হচ্ছে তাৎক্ষণিক কোনো ঘটনা যেটা শুরু হয়েই শেষ হয়ে যায়। এটাই হলো বেসিক। তাৎক্ষণিক কোনো ঘটনা যেটা শুরু হয়েই শেষ হয়ে যায়, এরকম কোনো ঘটনার বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করার সময় সিম্পল প্রেজেন্ট ব্যবহার করতে হবে। কিরকম সেগুলো? যেমন খেলার যে কমেন্ট্রি হয়, সেই খেলার কমেন্ট্রিতে কিন্তু সিম্পল প্রেজেন্ট ইউজ করা হয়। যেমন আমি যদি এক্সাম্পল দিই, জন passes the ball to Jack. মানে জন বলটা জ্যাককে দিল, মানে সঙ্গে সঙ্গে ঘটলো, আবার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। আবার জ্যাক passes the ball to আকরাম। ইন দিস ওয়ে এটা ঘটে, মানে কোনো একটা ঘটনা শুরু হলো শেষ হলো, এরকম যখনই বোঝাবে এটাকে তাৎক্ষণিক ঘটনা বলা হয়, তখন আমরা সিম্পল প্রেজেন্টে সেটাকে ট্রান্সলেট করব। তো এই রকম ভাবে এই 6টা উপায়ে আমরা সিম্পল প্রেজেন্টকে ব্যবহার করতে পারি ট্রান্সলেট করার সময় বাংলা থেকে ইংলিশে। এতক্ষণ ধরে জানলাম সিম্পল প্রেজেন্টকে কোন কোন সময় ব্যবহার করব, এবং সেটা 6 রকম উপায়ে আমরা ব্যবহার করব, আগে আমরা জেনে নিলাম। এবারে আমরা জানবো সিম্পল প্রেজেন্টকে কিভাবে চিনবো। এই চেনাটা খুব গুরুত্বপূর্ণ সাধারণ স্টুডেন্টদের জন্য। সিম্পল প্রেজেন্টকে কিভাবে চিনবো? ক্রিয়ার উচ্চারণে যদি হর্ষই এ ও উন্তুস্ত থাকে, ভালো করে দেখতে হবে, হর্ষই এ ও উন্তুস্ত মানে ক্রিয়ার উচ্চারণে যদি এগুলো থাকে, তবে সেই ক্রিয়ার সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ব্যতিক্রম ছ ল ব, অর্থাৎ আমার যে ক্রিয়াটা ব্যবহার করব সেই ক্রিয়ায় যদি উচ্চারণে ছয় এসে যায়, ল বা ব এরকম উচ্চারণে পাই, তাহলে সেই ক্রিয়ার সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না। তাহলে ইট ইজ ভেরি সিম্পল টু আন্ডারস্ট্যান্ড, যদি ক্রিয়ার উচ্চারণে হর্ষই এ ও উন্তুস্ত পাই বা থাকে, তবে সেই ক্রিয়া সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ব্যতিক্রম ছ ল ব মানে এই 3টে উচ্চারণ যদি আসে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না। ক্লিয়ার? এবার আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তার আগে আমি গঠনটা লিখে দিই। সিম্পল প্রেজেন্টের গঠন, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করবো যখন, সিম্পল প্রেজেন্টের গঠনটা কিরকম হবে? গঠন বাংলা থেকে ইংলিশ করার সময় যে গঠনটা আমরা ফলো করব, প্রথমে সাবজেক্ট আমরা লিখবো। সাবজেক্ট কি সেটা আগের ভিডিওয় বলে দিয়েছি। সাবজেক্ট, তারপরে কি লিখবো? ভার্ব মানে V1 ফর্ম, তারপরে আদার্সটা অনেক কিছুই হতে পারে, অবজেক্ট হতে পারে, অ্যাডভার্বিয়ালস হতে পারে। এইটা হলো আমার সেন্টেন্সের গঠন। এখানে কতগুলো বিশেষ কেস আছে, কেসগুলো কি কি আমি স্টার মার্ক করে লিখছি। যদি সাবজেক্ট থার্ড পারসন হয়, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তবে
ক্রিয়ার সঙ্গে মানে ভার্বের সঙ্গে, তবে ক্রিয়ার সঙ্গে এস বা ইএস যোগ হয়, এস বা ইএস যোগ হয়। পরিষ্কার বাংলায় আমি লিখে দিয়েছি, এখান থেকে দেখে সহজেই মনে রাখা যাবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তবে ক্রিয়ার সঙ্গে এস বা ইএস যোগ হয়। থার্ড পারসন জিনিসটা কি, থার্ড পারসনকে সহজে বোঝার জন্য এটাই বলবো যে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যেগুলো আছে সবই থার্ড পারসন। আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যেগুলো আছে সবই থার্ড পারসন। শুধু খেয়াল রাখতে হবে সেটা সিঙ্গুলার কিনা। সিঙ্গুলার হলে তবেই এস বা ইএস যোগ হবে। এবার আমরা একটা এক্সাম্পল নিই। এক্সাম্পল আমরা কোন কোন সময় সিম্পল প্রেজেন্ট ব্যবহার করবো সেখানে অনেক দেখিয়েছি, তবুও এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল যেমন বললাম যে আমরা ইংরেজি শিখি, আমরা ইংলিশ শিখি, আমরা ইংলিশ শিখি। এই যে এটা হলো ভার্ব, এই ভার্বের উচ্চারণে আমি কি পাচ্ছি, হর্ষই, শিখি, হর্ষই, হর্ষই আসছে, শিখি, অতএব এটা সিম্পল প্রেজেন্ট। ভেরি ক্লিয়ার, ইট ইজ ভেরি ক্লিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আমরা ইংলিশ শিখি, তাহলে ইংলিশটা কি হবে, উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ। একইভাবে আমি যদি থার্ড পারসন ইউজ করি, মানে এই জায়গায় যদি থার্ড পারসন ব্যবহার করি, থার্ড পারসন মানে সে, যে কোনো নাম, তাহলে এই ভাবটা তখন এস বাই ইএস হয়ে যাবে। এই ভাবটা তখন, যেমন বললাম সে ইংরেজি শেখে, সে হচ্ছে থার্ড পারসন, তাহলে কি হবে, হি লার্নস ইংলিশ, হি লার্নস ইংলিশ। এতক্ষণ জানলাম সিম্পল প্রেজেন্টকে কিভাবে চিনতে হয় উচ্চারণের মাত্রা দিয়ে, অর্থাৎ ভার্বের উচ্চারণ কিরকম হলে তবে সিম্পল প্রেজেন্টে আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। এবারে আসছি সিম্পল প্রেজেন্টে কিভাবে ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স লিখতে হয় বা ট্রান্সলেট করতে হয়। প্রথমে আমি লিখছি গঠন, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা জিজ্ঞাসাবাচক বাক্য সিম্পল প্রেজেন্টে। গঠনে কি আসবে, প্রথমে ডু বা ডাস বসবে, ডু বা ডাস, তারপর সাবজেক্ট বসাবে, তারপরে V1, তারপরে আদার্স যেটা থাকবে সেটা। এটাই হলো কোর স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন সিম্পল প্রেজেন্ট। ডু বা ডাস, তারপর সাবজেক্ট, তারপর V1। ডু বা ডাস কখন কোথায় কি বসবে, ডাস বসবে ওই একই নিয়মে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস বসবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাস বসবে, বাকি জায়গায় ডু বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপরে V1। এক্সাম্পল নেওয়া যাক একটা, যেমন বললাম ডাজ হি টেক টি ইন দ্য মর্নিং, ডাজ হি টেক টি ইন দি মর্নিং। ডাজ হি টেক টি ইন দ্য মর্নিং মানে সে কি সকালে চা খায়, মানে ও কি সকালে চা খায় বা উনি কি সকালে চা খান, যেটাই হোক না কেন, এটা হলো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সিম্পল প্রেজেন্টে। তাহলে সিম্পল প্রেজেন্টের গঠনে কি পাচ্ছি, ডু ডাস, সাবজেক্ট প্লাস V1। এখানে ডাস বসেছে কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ডাস হলো। যদি এটা থার্ড পারসন সিঙ্গুলার না হয়ে অন্য কোনো পারসন হতো, মানে ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, তাহলে এটা ডু হতো। যেমন যদি বলি তুমি কি ইংরেজি জানো, ডু ইউ নো ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে জানো, ডু ইউ নো হাউ টু স্পিক ইন ইংলিশ, এরকম। এবার আসছি নেগেটিভ। নেগেটিভের গঠন কি হবে, নেগেটিভের গঠন সিম্পল প্রেজেন্টে হবে সাবজেক্ট, তারপরে ডু নট বা ডাজ নট, ডু নট বা ডাজ নট, নেক্সট V1। V1 মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইটা হলো আমার নেগেটিভের গঠন, সিম্পল প্রেজেন্টের নেগেটিভ সেন্টেন্সের গঠন। সাবজেক্ট ডু নট বা ডাজ নট প্লাস V1। ওই একইভাবে ডাজ নটটা সেখানেই বসবে যেখানে থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নট, আর না হলে ডু নট। এই বাক্যটাকেই আমি যদি লিখতে চাই, যেমন আমি যদি বলি ও সকালে চা খায় না, হি ডাজ নট টেক টি ইন দ্য মর্নিং, হি ডাজ নট টেক টি ইন দ্য মর্নিং, হি ডাজ নট টেক টি ইন দ্য মর্নিং, হি ডাজ নট টেক টি in the morning, he does not take tea in the morning। সে সকালে চা খায় না বা ও সকালে চা খায় না, উনি সকালে চা খান না, যেটাই হোক না কেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স আমরা বুঝে গেলাম কিভাবে সিম্পল প্রেজেন্টে ট্রান্সলেট করতে হয়। এগুলো এই স্ট্রাকচার গুলো মনে রাখতে হবে এবং এইভাবে আমরা সিম্পল প্রেজেন্টে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। সিম্পল প্রেজেন্টে নেগেটিভকে চেনার উপায় এখানে লিখে দিয়েছি। নেগেটিভকে চেনার উপায় ক্রিয়া প্লাস না, এক্সাম্পল ও চা খায় না, ক্রিয়া প্লাস না, খায় না, অতএব এটা সিম্পল প্রেজেন্টে নেগেটিভ। হি ডাজ নট টেক টি, আগেই আমি দেখিয়ে দিয়েছি, হি ডাজ নট টেক টি, ও চা খায় না, ক্রিয়া প্লাস না, খায় না।
এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ক্রিয়া প্লাস না হলে তবেই সিম্পল প্রেজেন্টে নেগেটিভ হবে, কখনোই নি নয়, নি হলেই পাস্ট হয়ে যাবে। ভেরি ভেরি কেয়ারফুল, ক্রিয়া প্লাস না তখনই সিম্পল প্রেজেন্টে নেগেটিভ। এবার আসছে এই ভিডিও একেবারে লাস্ট পার্টে আসছি। লাস্ট পার্টে আমরা কি জানবো? লাস্ট পার্টে আমরা জানবো বক্তা মানে স্পিকার যে কথাটা বলছে, বক্তা যদি তার কথার উপর জোর দিতে চায়, বক্তা যদি তার কথার উপর জোর দিতে চায় তবে সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য লিখবে। এখানে পরিষ্কার বাংলায় লিখে দিয়েছি, বক্তা যদি তার কথার উপর জোর দিতে চায় তবে সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্য লিখবে। এইবারে এই বাক্যের গঠন কিভাবে হয় সেটা আমরা দেখে নিই। গঠন, সেন্টেন্সের গঠন কিরকম হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু বা ডাস, এই জায়গাটা খুব কেয়ারফুলি দেখতে হবে। ডু বা ডাস প্লাস V1, সাবজেক্ট প্লাস ডু বা ডাস প্লাস V1, এইভাবে বক্তা তার বক্তব্যের উপর জোর দিতে পারে। একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন আমি যদি বলি আই ডু লার্ন ইংলিশ, মানে কি আমি ইংরেজি শিখবই, মানে আই মাস্ট লার্ন ইংলিশ। আই ডু লার্ন ইংলিশ মানে হচ্ছে আই মাস্ট লার্ন ইংলিশ, মানে আমি ইংরেজি শিখবই। তাহলে বক্তা তার বক্তব্যের উপর জোর দিচ্ছে, এই জোর দেওয়ার জন্য সিম্পল প্রেজেন্টকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এতক্ষণ ধরে আমরা এই ভিডিওতে বিভিন্ন রকম জিনিস জানলাম। সিম্পল প্রেজেন্টকে প্রথমে কোন কোন সময় ব্যবহার করবো, 1 নম্বর, 2 নম্বর হলো সিম্পল প্রেজেন্টকে কিভাবে চিনবো, আর 3 নম্বর সিম্পল প্রেজেন্টের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, এবং লাস্টলি আমরা শিখলাম হচ্ছে সিম্পল প্রেজেন্টে কিভাবে বাক্যের উপর জোর দিয়ে বলতে হয়, মানে ইংরেজি থেকে বাংলা থেকে ইংলিশ করার সময় কিভাবে আমরা ট্রান্সলেট করবো সিম্পল প্রেজেন্টে, সেগুলো আমরা সব শিখে নিলাম। তাহলে এই ভিডিও থেকে সিম্পল প্রেজেন্ট আমার মনে হয় একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে, কখন কোন সময় কিভাবে সিম্পল প্রেজেন্টকে তোমরা ব্যবহার করবে। এবং এই ভিডিও থেকে আমি আশা করি তোমরা খুবই উপকৃত হবে, এবং এটাই আশা রাখবো তোমরা এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করো।